হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৮৮ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনী অস্থি বিসর্জন। কাহিনীটা যতটা ভয়ের ঠিক ততটাই মজাদার। তোমরা কাহিনীটা এক সেকেন্ডও স্কিপ না করে শোনো, তোমরা আনন্দ পাবে, এটা আমার গ্যারেন্টি। ভগীরথপুরের হাবুল চৌধুরীর তখন অল্প বয়স, ব্যায়াম করা মজবুত শরীর, বড় বড় চোখ, টিকালো নাক আর পুরুষ্ট ঠোঁট, কুচকুচে কালো চুল, উল্টিয়ে আঁচড়াত সে। ভয় কাকে কয় জানত না সে। একটি সাইকেল ছিল তার, আর এই সাইকেলের প্যাডেলে পা দিয়ে সে ঘুরে বেড়াতো গায়ের পথ ধরে। শখের মধ্যে তার ছিল নানা রকম পায়রা পোষা, রেডিও আর কলের গান ছিল তার নিত্যসঙ্গী। তার গানের গলাটিও ছিল ভারী মিষ্টি। সাইকেল চালাতে চালাতে গান গাইত সে। এছাড়াও তাদের বাড়ির দোতলা ছাদে উঠে গলা ছেড়ে গান গাইত সে। সে সুরের মূর্ছনায় তার ভাইপো, ভাইঝি আর বৌদিরা মুগ্ধ হয়ে তারিফ করত তার। সবসময় পরিষ্কার জামা কাপড় পরত সে। বিকেলবেলা হলেই তাকে দেখা যেত ধপধপে সাদা কোঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে ছাতে উঠে পায়রার খাঁচা খুলে দিয়ে পায়রা ওড়াতো। আহ আ শব্দ করে পায়রাদের খাঁচা থেকে বের করে নীল আকাশে উড়িয়ে দিত সে। প্রায় ৩০-৩৫টা সুন্দর সুন্দর পায়রা ছিল তার। তাদের কারোর পায়ে রূপোর মল তো কারো পায়ে সোনার মল। এসবই শখ করে তার প্রিয় পায়রাদের জন্য তৈরি করিয়েছিল সে। জমিদারের ছেলে হয়েও বিষয় সম্পত্তি কাজকর্ম বিষয়ে সে ছিল উদাসীন। তার সহজ সরল ব্যবহারের জন্য গায়ের লোকের কাছে সে ছিল অতি আপনজন। তাদের গায়ের পাশ দিয়ে বয়ে চলেছে ভৈরব নদী। তখন গ্রামের কোনো গরিব ব্যক্তির মৃত্যু হলে তার আত্মীয় পরিজন ভৈরবের তীরে বালুর চরে মৃতদেহ সৎকার করত। তাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না ২০ মাইল দূরে বহরমপুর শহরের গঙ্গা তীরের শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহ সৎকার করার। এই হাবুল চৌধুরী করত কি, এই সব মৃত ব্যক্তির অস্থি নিয়ে সাইকেলে চেপে ২০ মাইল দূরে বহরমপুরে গঙ্গা বক্ষে বিসর্জন দিয়ে আসত। বহু ব্যক্তির যেমন থাকে মরা পোড়ানোর ঝোঁক, তেমনি হাবুল চৌধুরীর ছিল মৃতের অস্থি গঙ্গা বক্ষে বিসর্জন দেওয়ার ঝোঁক। তার এই বিশেষ ঝোঁকের কথা গ্রামের প্রত্যেকেই প্রায় জানত। গ্রামের অনেক বৃদ্ধ বৃদ্ধারাই তাই হাবুল চৌধুরীকে ডেকে অনুরোধ করত, হ্যাঁ বাবা হাবুল, আমি মরলে আমার অস্থিটি গঙ্গায় দিয়ে আসিস বাপ, এই বলে। হাবুল চৌধুরী কথা রাখত সকলের। তার বাড়ির লোকেদের আপত্তিতে কান দিত না সে। বাড়ির লোকেরা বুঝে গেছিল যে বারণ করলেও এ কাজ থেকে হাবুলকে বিরত করা যাবে না। তবু তার বৌদি তার এই প্রিয় দেওরটিকে বারণ করত অত দূরের পথে একা একা অস্থি না নিয়ে যেতে। হাবুল হেসেই উড়িয়ে দিত বৌদির কথা। এমনই একবার হাবুল চৌধুরীদের গ্রামের এক ব্যক্তির মৃত্যু হল ভোর রাতে। মৃতের আত্মীয় পরিজন আস্তে আস্তে মৃতদেহ দাহ করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। হাবুল চৌধুরীকে তার বৌদি বলল, হাবুল, এই ভর সন্ধ্যাবেলাতে তুমি আর অস্থি নিয়ে বহরমপুরে অত দূরে যেও না ভাই। সে বলল, ও তুমি কিছু চিন্তা করো না বৌদি,
এখন তো সবে সন্ধে, আমি 11টা সাড়ে 11টার মধ্যেই বাড়ি ফিরে আসব। এই বলে হাবুল চৌধুরী তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ভৈরবের তীরে বালুর চরে যেখানে মৃতদেহ দাহ করা হয়েছে, এখন সেখানে মৃতের আত্মীয় পরিজন দাঁড়িয়ে রয়েছে। মাটির হাঁড়িতে অস্থি ভরে নিয়ে তাকে লাল কাপড় দিয়ে বেঁধেছে তারা। তারা হাবুল চৌধুরীর অপেক্ষাতেই দাঁড়িয়েছিল সেখানে। হাবুল চৌধুরীকে সাইকেলে চেপে আসতে দেখে অস্থি হাতে মৃতের আপনজনরা এগিয়ে এলো। হাবুল চৌধুরী তাদের সমবেদনা জানিয়ে অস্থির হাঁড়িটা রডে ঝুলিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিল। হাবুল চৌধুরী চলেছে জোরে সাইকেল চালিয়ে। আকাশে চাঁদ উঠেছে, ফুরফুরে হাওয়াও বইছে। সাইকেল চালাতে চালাতে হাবুল চৌধুরী গলা ছেড়ে গান ধরেছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। গান গাইতে গাইতে হাবুল চৌধুরী অনেকটা পথ পেরিয়ে গেছে। গায়ের পথ রাত হলেই ফাঁকা হতে থাকে। মাঝে মাঝে দু একজন পথ চলতি মানুষের দেখা পাচ্ছে হাবুল চৌধুরী। তাদের মধ্যে সকলেই প্রায় তার পরিচিত। হাবুল চৌধুরী যে অস্থি নিয়ে গঙ্গাতে বিসর্জন দিতে যায় সে কথা এদের সকলেরই প্রায় জানা। তাদের মধ্যে দু একজনের আবার হাবুল চৌধুরীকে ডেকে জিজ্ঞাসা করছে, কি হলো হাবু, আজকে গেল? হাবুল চৌধুরীও তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছে সাইকেলে করে। এমনি করেই সাইকেল চালাতে চালাতে প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছে সে। হঠাৎ হাবুল চৌধুরী পাশ দিয়ে প্রচণ্ড জোরে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাস যেন হাবুল চৌধুরীকে কিছু বলে গেল। সে বাতাসের এতই জোর যে হাবুল চৌধুরী সে কথা বুঝতেই পারল না। সাইকেল সমেত পড়ে যেতে যেতে নিজেকে কোনো রকমে সামলে নিল সে। কি ব্যাপার হলো ভাবতে না ভাবতেই আবার একটা জোর বাতাস তার কানের কাছ দিয়ে বয়ে গেল। হাবুল চৌধুরী এবার স্পষ্ট শুনতে পেল কে যেন তার কানের পাশে এসে ফিসফিস করে বলছে, আমার অস্থিটা আমাকে দিয়ে দে। অসম সাহসী হাবুল চৌধুরীও সে আওয়াজে বুকের ভেতর ভয় পেতে আরম্ভ করল। জোরে আরো জোরে সাইকেলের প্যাডেলে পা চালিয়ে চলছে হাবুল চৌধুরী। এবার তার কানের পাশ দিয়ে আরো জোরে হাওয়া বয়ে গেল। সেই হাওয়ার মধ্যে থেকে একটা কাটা হাত ভেসে এসে হাবুল চৌধুরীর গালে সজোরে এক চড় মারল। হাবুল চৌধুরী আবারও শুনতে পেলেন ফ্যাস ফ্যাস করে রাগে দাঁত কড়মড় করতে করতে কে যেন তাকে বলল, তোকে বললাম না আমার অস্থিটা আমাকে দিয়ে যা। চিৎকার করে জ্ঞান হারিয়ে সাইকেল সমেত মাটিতে পড়ে গেল হাবুল চৌধুরী। জ্ঞান ফিরলে সে দেখল পথের পাশে একটা গাছতলাতে সে শুয়ে আছে, আর তাকে ঘিরে পথ চলতি দু একজন মানুষ। তাদের হাতে একটা বাংলা লণ্ঠন। সেই বাংলা লণ্ঠনের স্বল্প আলোতে হাবুল চৌধুরী দেখল তার সাইকেলটা উল্টে রয়েছে, আর অস্থির সেই মাটির হাঁড়ি পথের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হাবুল চৌধুরী ভয় ভয় চোখে এদিক ওদিক তাকিয়ে দেখল মাটির হাঁড়ি ভেঙে টুকরো হয়ে গেছে ঠিকই, তবে সেই মাটির হাঁড়ির একটা ভাঙা টুকরোর মধ্যে অস্থিটা পড়ে আছে। অস্থিটা যেন হাবুল চৌধুরীর দিকেই কটমট করে চেয়ে রয়েছে। ওই লোক দুটি হাবুল চৌধুরীকে বলল, বাবু চলেন, আপনি আজ আমাদের বাড়িতে থাকবেন। আপনি আর যেন না যান অস্থি গঙ্গায় ফেলতে, কাল ভোরে ওই কাজটা আমরাই করব ক্ষণ।
এই বলে তারা হাবুল চৌধুরীর সাইকেলটা পথের থেকে তুলে নিয়ে এলো। লোক দুটির বাড়ি কাছেই ছিল। হাবুল চৌধুরী সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে ওদেরই একজনকে সঙ্গে করে বাড়ি ফিরে যেতে চাইল। ওরা অনেক করে হাবুল চৌধুরীকে সেই রাতটা তাদের বাড়িতেই কাটিয়ে যেতে বলল। হাবুল চৌধুরী জানত যে তার বড় বৌদি সে না ফেরা পর্যন্ত শান্তি পাবে না। সে তাই গভীর রাতে বাড়ি ফিরে এলো। তার বৌদি তার মুখ দেখে সব কথা শুনে দুহাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো। তিনি ঠাকুর ঘর থেকে গঙ্গাজল নিয়ে এসে হাবুল চৌধুরীর গায়ে মাথায় ছিটিয়ে দিয়ে বললেন, একমাত্র ঠাকুরই আজ তোমাকে রক্ষা করেছে ভাই। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো যে আর কোনোদিন তুমি কারো অস্থি বিসর্জন দিতে যাবে না। হাবুল চৌধুরী প্রতিজ্ঞা রক্ষা করেছিল। এই ঘটনার পর থেকে আর কোনোদিনও সে অস্থি বিসর্জন দিতে গঙ্গায় যায়নি। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।